আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সহকারী অধ্যাপক এরশাদ হোসেন, দর্শন বিভাগ। অনার্স চতুর্থ বর্ষ তোমাদের মৌখিক পরীক্ষার তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। মৌখিক পরীক্ষা শুরু হবে 1 জুলাই থেকে এবং 30/7/2026 পর্যন্ত নেওয়া যাবে। এখন এই তারিখকে সামনে রেখে কলেজগুলো তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে কবে কবে তোমাদের পরীক্ষা নেবে। তো মৌখিক পরীক্ষা তোমাদের জন্য এই প্রিপারেশন খুবই গুরুত্বপূর্ণ। এই একটু ভালো করলেই তোমরা এই মৌখিক পরীক্ষায় A+ পেতে পারো। মৌখিক পরীক্ষায় A+ পেলে তোমাদের জিপিএটি ভালো আসবে, এই জন্য এই মৌখিক পরীক্ষায় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে। যদি তোমাদের কারো চতুর্থ বর্ষের জিপিএ 3 নিচে হয় তাহলে মৌখিক পরীক্ষায় A+ পাওয়ার মাধ্যমে তোমার জিপিএটা ভালো আসবে। এখন আমি তোমাদের জন্য এই ভাইবার জন্য একটা ইবুক তৈরি করেছি, এটা মোবাইলে পড়া যাবে। তো 2 ধরনের স্টুডেন্ট পাওয়া যায় মৌখিক পরীক্ষার, যাদের হাতে সময় খুব কম থাকে আর যারা A+ পেতে চায়। তো এই ইবুকটি 2ভাবে পড়া যাবে, বা তোমরা ভাইবার প্রিপারেশন এই 2ভাবে নিতে পারো। যাদের হাতে খুব সময় কম, চাকরি করো, এই ধরনের স্টুডেন্টরা কি করবে, চতুর্থ বর্ষের যে কোনো 2টি বিষয়ের প্রশ্ন এবং উত্তর খুব ভালোভাবে পড়তে হবে। যখন তুমি ভাইভা বোর্ডে প্রশ্ন পারবে না তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে যে কোন বিষয়ে তোমার পরীক্ষা ভালো হয়েছে। তখন তুমি যে 2টি বিষয়ে তোমার ভালো প্রিপারেশন নেওয়া আছে সেই 2টি বিষয়ের নাম বলবে। তখন ভাইভা বোর্ড তোমাকে তোমার ওই 2টি বিষয় থেকেই প্রশ্ন করা শুরু করবে। কাজেই এই নোটে তোমাদের চতুর্থ বর্ষে যে 9টি সাবজেক্ট আছে, 9টি সাবজেক্টের চতুর্থ বর্ষে পরীক্ষায় এবং ভাইভাতে যে প্রশ্নগুলো সচরাচর জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সবগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা খুব ভালো করে দর্শনের কিছু বেসিক প্রশ্ন আর যে কোনো 2টি বিষয় চতুর্থ বর্ষে যে পরীক্ষা দিয়েছো সেই 2টি বিষয় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা A গ্রেড পেতে পারো। আর যাদের লক্ষ্য A+, তাদেরকে সবগুলোই পড়তে হবে। চতুর্থ বর্ষে সব বিষয়ের প্রশ্ন তোমাদের পড়তে হবে, পাশাপাশি দর্শনের যে মৌলিক বিষয়গুলো আছে, বিভিন্ন মতবাদ, বিখ্যাত দার্শনিক গুরুত্বপূর্ণ গ্রন্থ উক্তিগুলো, এগুলা কয়েকবার রিভিশন করবে। অধিকাংশ প্রশ্নের উত্তর তোমরা কিন্তু জানো। মনে রাখবে, A+ পাওয়া একটু কঠিন কিন্তু পাশ করা খুবই সহজ। চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার প্রশ্ন, সংশ্লিষ্ট প্রশ্ন সহ ভাইবার সব প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই নোটটা পড়ার সময় তোমাদের যে চতুর্থ বর্ষের 9টি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রশ্নগুলো পড়তে হবে। আচ্ছা, আমি এই নোটে যে বিষয়গুলো সাজিয়েছি, মৌখিক পরীক্ষার ড্রেস কোড ও আচরণগত দিক। মৌখিক পরীক্ষায় ড্রেস কোড, আচরণ, ভদ্রতা এগুলোতে খুব গুরুত্ব দেওয়া হয়। এমনও দেখা গেছে যে কোনো একটা স্টুডেন্ট খুব ভদ্র, ডিপার্টমেন্ট তাকে চিনে, সে রেগুলার ক্লাস করে, ভাইভা বোর্ডে কার ভাগ্যে কি প্রশ্ন পড়বে সেটা আসলে বলা যায় না। তাই এটি স্যারেরা খেয়াল রাখেন যে হঠাৎ করে ধরো তোমাকে এমন প্রশ্ন করা হয়েছে যেটা তুমি জীবনে শোনোই নাই, তার মানে যে তুমি খারাপ স্টুডেন্ট সেটা বলা যায় না। এই জন্য তোমার ভদ্রতা, ড্রেস কোড, আচরণগত দিক এগুলো খুব ভালো খেয়াল রাখতে হবে। ভাইবার পড়াশোনা বেসিক থেকে, বেসিক অর্থাৎ প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত। তারপর আমি পর্ব 3 সাজিয়েছি এক নজরে বিখ্যাত উক্তি, গ্রন্থ এবং মতবাদ। অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত দর্শনের যে বিষয়গুলো তোমাদের আছে সেগুলোর বেসিক প্রশ্ন, যেগুলো থেকে প্রায় প্রায় দর্শনের ছাত্রদের চাকরিতেও এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। এই নোটটি এমনভাবে সাজানো হয়েছে যাতে তোমাদের দর্শনের ছাত্র হয়ে যখন চাকরি করতে যাবে, চাকরি ইন্টারভিউ, সেগুলোতেও কমন আসবে। এবং পর্ব 4 চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন। তোমাদের মোট 9টি বিষয় আছে, এই 9টি বিষয় এখানে আমি দিয়ে দিয়েছি। 9টি বিষয় কি কি? সমকালীন পাশ্চাত্য দর্শন, মার্ক্সীয় দর্শন, নন্দন তত্ত্ব, রাষ্ট্র দর্শন, বাঙালির দর্শন, মনোদর্শন, সমাজ দার্শনিক বৃন্দ ও পরানীতিবিদ্যা, এবং সর্বশেষ 9 নাম্বার ধর্মদর্শন। প্রথমে আমি তোমাদের মৌখিক পরীক্ষার ড্রেস কোড ও আচরণগত দিক সম্পর্কে বলবো। ড্রেস কোড হলো ছেলে শিক্ষার্থীরা ফর্মাল পোশাক পরবে, অর্থাৎ এক রঙের, এক কালারের শার্ট ও প্যান্ট পরবে। শার্ট ইন করে সাথে কালো শু পরতে হবে। হাতের নখ, চুল, দাড়ি সঠিক যত্ন নিয়ে পরিপাটি পরিচ্ছন্ন হয়ে যাবে। আর মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ পরে যাবে, প্রয়োজনে বোরখাও পরা যাবে।
তবে ফেস দেখানোই ভালো। যা করা যাবে না আমি এখানে সাজিয়েছি যে কি কি তোমার করতে হবে আর কি করা যাবে না। দেখো, যা করা যাবে না, নিজেকে অতিরিক্ত স্মার্ট ওভার স্মার্ট দেখায় এমন পোশাক পরা যাবে না। গরমের দিনে অকারণে তুমি যদি কোট টাই পরে যাও, এগুলোর কোনো দরকার নেই। কোট টাই পরে গেলে, মনে করো গেলে ভাইভাতে কিছু পারবে না, তখন কিন্তু তোমার বেইজ্জতি হবে। ভাইবা কক্ষে প্রবেশের সময় তোমাকে সালাম দিয়ে অথবা যারা হিন্দু তারা আদাব দিয়ে প্রবেশ করবে। তোমার হাতে থাকবে পরীক্ষার মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। সাথে কলম নিতে একদম ভুলবে না। তুমি যদি গিয়ে তুমি স্যারদের কাছে কলম চাও তাহলে তোমার মার্কস কিন্তু কমে গেল। তো টেবিলের সামনে গিয়ে দেখবে যে তোমার জন্য চেয়ার দেওয়া থাকবে অথবা টুল দেওয়া থাকবে। তুমি ওখানে না বসতে বলা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। অনেক সময় তোমার ধৈর্য পরীক্ষা করার জন্য তোমাকে জানে টিচার তুমি গিয়েছো, তোমার দিকে তাকাবেই না, তোমাকে বসতেও বলবে না। তুমি যদি নিজে থেকেই বসে পড়ো তাহলে তোমার ক্ষতি হয়ে গেল। তাহলে দেখো, তুমি সালাম দিয়ে রুমে প্রবেশ করবে এবং দাঁড়ায় থাকবে। বসতে বললে বসবে, না বললে বসার দরকার নেই। অথবা অনেকক্ষণ যদি হয়ে যায় তাহলে তুমি অনুমতি নিয়ে বসতে পারো। মৌখিক পরীক্ষার সময় জোরে সোজা হয়ে বসতে হবে, হাত দুটো নিজের উরুর উপর রাখতে হবে, হাতে কলম থাকবে, প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড থাকবে, আর হাত দুটা নিচে টেবিলের উপর রাখবে না। তারপর তোমাকে হাজিরা শিট দিবে, সেই হাজিরা শিটে স্বাক্ষর করবে, স্বাক্ষর করে বিনীতভাবে তাকিয়ে থাকবে ভাইবা বোর্ডের মেম্বারদের দিকে। আর চেয়ারে বসে অতিরিক্ত নড়াচড়া করবে না, টেবিলের উপর হাত রাখবে না। উত্তর দেওয়ার সময় বোর্ডের সবার দিকে তাকাতে হবে, শুধু একদিকে একজনের দিকে তাকিয়ে থাকবে না। উত্তর দেওয়ার সময় তোমার আচরণ এরকম হবে যে সহজ সাবলীল ভাষায় স্বাভাবিক স্বরে যতটুকু জানা আছে ঠিক ততটুকুই গুছিয়ে বলতে হবে। এত জোরেও কথা বলবে না যে তাদের কানে লাগে, আবার এত আস্তেও বলবে না যে একজন শুনতে পায় আর একজন পায় না। অর্থাৎ তোমাকে মোটামুটি একটা পরিবেশ বুঝেই কথা বলতে হবে। খুব দ্রুত অতিরিক্ত নিচু স্বরে বা অতিরিক্ত উচ্চ স্বরে কথা বলা যাবে না। এমনভাবে কথা বলতে হবে যেন সবাই শুনতে পায়। কোনো ধরো প্রশ্নের উত্তর দিতে পারছো না, তোমার মনে নেই, তুমি সাথে সাথে বলবে যে সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। অর্থাৎ স্যারকে যেন কোনো অপেক্ষা করতে না হয়। আবার তুমি একটা প্রশ্ন সঠিক জানো কিন্তু স্যার সেটা মানছেন না, তাহলে স্যারের সাথে তুমি চ্যালেঞ্জ করতে যাবে না, চুপ করে থাকবে। ভাইবা শেষে চলে আসার সময় সালাম দিয়ে পিছনে সরে আসতে হবে। এরপর উল্টো দিকে ঘুরে ধীর পায়ে শান্তভাবে কক্ষ থেকে বের হয়ে আসতে হবে। যেটা করবে না, বের হওয়ার সময় হাঁটার শব্দ করবে না, সালাম না দিয়ে হঠাৎ করে উঠে উল্টা দিকে ঘুরে দৌড় দিবে না, হাঁটা দিবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 বছর তোমরা দর্শন করেছো, তাই ভাইবা বোর্ডে তোমাকে বেসিক প্রশ্ন থেকে প্রশ্ন করা হবে। বেসিক পারলে তারপরে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করবে। যে কোনো বেসিক প্রশ্ন সহজেই পারা যায়, সেজন্য দর্শনের উৎপত্তি, শাখা, তারপরে মতবাদ, প্রাচীন যুগের ইতিহাসকে নিম্ন ধারাবাহিকভাবে আমি দিয়েছি। তবে তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে চতুর্থ বর্ষের যে 9টা পরীক্ষা তুমি দিয়েছো সেই কোশ্চিনগুলার প্রশ্নগুলো তুমি পড়বে। অর্থাৎ ওই প্রশ্নগুলো পড়লেও হয়, কারণ ভাইবা বোর্ডের কাছে তোমার চতুর্থ বর্ষের যে 9টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো এই কোশ্চিনগুলো তাদের কাছে থাকে এবং সেই কোশ্চিনগুলো দেখে দেখেই তারা কিন্তু প্রশ্ন করবেন। এখন চাকরির মৌখিক পরীক্ষা থেকে শুরু করে এই ভাইবাতে তোমাকে র্যান্ডমলি কিছু প্রশ্ন করবে, কারণ প্রথমে সহজ প্রশ্ন করা হয়। টিচাররা চান যে তোমরা প্রশ্ন পারো যেন তোমাকে পাশ করানো যায়। তো দর্শনের ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি মানব চিন্তার এক ধারাবাহিক উন্মেষ। ভাইবা বোর্ডে পরিবেশের পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, যাকে আইস ব্রেকিং বলে, তোমাকে প্রশ্ন করবে যে ফিলোসফি শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করেছে, কোন দুটি গ্রিক শব্দ থেকে ফিলোসফি শব্দটি এসেছে। তোমরা সবাই জানো যে ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ, সোফিয়া অর্থ জ্ঞান। ফিলোসফি শব্দটি অর্থ লাভ করেছে দুটি গ্রিক শব্দ ফিলোস ও সোফিয়া থেকে। এর মানে হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, ইংরেজিতে লাভ অফ উইজডম। তারপর প্রশ্ন করতে পারে, আমি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেড মার্ক করে দিয়েছি, এগুলা তোমরা পড়বে। ফিলোসফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ফিলোসফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। তারপর বলতে পারে যে ফিলোসফি বলতে তুমি কি বুঝো, ফিলোসফি বানান করো। তখন এই যে দেখো PHILOSOPHY, অনেকে ফিলোসফি বানান পারে না। এটা পারাটা অবশ্যই পারতে হবে, না হলে তুমি অনেক কম মার্কস পাবে, কারণ 4 বছর তুমি ফিলোসফি পড়েছো। তুমি যদি ফিলোসফি বানান না পারো, অনেক সময় তোমাকে কাগজ দিয়ে বলবে যে ফিলোসফি বানানটা লেখো। তারপরে দর্শন কি তোমার ভাষায় সংজ্ঞা দাও। তাহলে সহজ কথায় জগৎ জীবন সম্পর্কে সামগ্রিক যৌক্তিক অনুসন্ধান হলো দর্শন, অর্থাৎ সত্য ও জ্ঞানের প্রতি ভালোবাসায় দর্শন। তারপরে বলতে পারে যে দর্শনের জন্মসাল হলো কিভাবে, দর্শনের জন্ম কিভাবে হলো। তো দর্শনের জন্ম হচ্ছে বিস্ময় থেকে, অর্থাৎ মানুষ অজানাকে জানতে চায়, এই জানতে গিয়ে প্রকৃতির বৈচিত্র্যময়তা দেখে তাদের মনে নানা বিষয়ে প্রশ্ন জাগে, এই বিস্ময় জাগে।
এই অজানা কৌতূহল মেটাবার জন্যই দর্শনের জন্ম। দর্শনের আলোচনার ক্ষেত্রগুলো কি? ক্ষেত্র সাধারণত তিনটি: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা। দর্শনে জ্ঞান তোমার চাকরি জীবনে কি কাজে লাগবে, হঠাৎ করে তোমাকে প্রশ্ন করলো, বিশেষ করে চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা জিজ্ঞাসা করে। তো একজন মানুষ জীবনে সফল হয় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। ধরো অনেকগুলো বিকল্প আছে, সেগুলোর মধ্যে কোন সিদ্ধান্তটা নিলে তোমার ভালো হবে, এই সিদ্ধান্তটা দর্শনের মানুষ বেশি পারে, কারণ তারা এগুলো নিয়েই কাজ করে। এখানে সুন্দর করে লেখা আছে। আজকে আচ্ছা, দর্শনের জ্ঞানতাত্ত্বিক মতবাদ ও পদ্ধতি, অর্থাৎ বেসিক থেকে এই যে প্রশ্ন, লাল প্রশ্নগুলো পড়লেই হবে, এখানে আমি দিয়ে দিয়েছি। যোগ বিভাগ, তারপরে প্রশ্ন সক্রেটিস থেকে বেশি পছন্দ করতে স্যাররা পছন্দ করে, বলবে যে সক্রেটিসের বাড়ি কোথায়, তারপর প্লেটোর বাড়ি কোথায়, সক্রেটিসের একটি গ্রন্থের নাম বলো। সক্রেটিস আসলে কোনো গ্রন্থ লেখেননি, তার শিষ্য প্লেটো সক্রেটিসের কথাগুলোকে লিপিবদ্ধ করে গ্রন্থ বের করেছেন। সক্রেটিসের দুটি বাণী, যেমন নো দাই সেলফ এর মানে কি, ভার্চু ইজ নলেজ এর মানে কি, তারপরে দর্শনের সাক্ষ্য ছাত্র শিক্ষক সম্পর্ক আছে, যেমন সক্রেটিসের ছাত্র হলো প্লেটো, প্লেটোর ছাত্র এরিস্টটল, এরিস্টটল ছাত্র আলেকজান্ডার দ্য গ্রেট, রাসেল, আর রাসেলের ছাত্র ভিটগেনস্টাইন। আচ্ছা, তারপরে প্লেটোর গ্রন্থের নাম বলো, এরিস্টটলের গ্রন্থের নাম বলো। এইরকম অনেকগুলো গ্রন্থ। মধ্যযুগের দর্শনের সাথে প্রাচীন যুগের দর্শনের পার্থক্য কি, মধ্যযুগের কয়জন দার্শনিকের নাম বলো, তারপরে বিখ্যাত গ্রন্থগুলোর নাম জিজ্ঞাসা করবে, তারপরে আধুনিক যুগে চলে যাবে। এগুলা থেকে সাধারণত কম প্রশ্ন করা হয়, বিশেষ করে তোমার সাবজেক্ট প্রশ্ন করবে। আধুনিক যুগ, স্বাধীন চিন্তার পুনর্জাগরণ, প্রাচীন পাশ্চাত্য দর্শনের সুনির্দিষ্ট সময়কাল কত। তো এখানে একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা তোমাকে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নিবে ভাইবা বোর্ডে। তুমি যদি প্রশ্ন পারো তাহলে প্রশ্ন করতেই থাকবে, আর যদি না পারো তাহলে তোমাকে আর প্রশ্ন করবে না, তোমাকে বলবে তুমি যাও। এখানে এই নোটটি তৈরি করেছি আমি মোবাইলে পড়তে সুবিধা হয় এই জন্য। তো এই নোটটা তো যদি তোমরা পড়ো, বিশেষ করে এগুলা তো বেসিক প্রশ্ন, তারপরে এই যে পরবর্তী নিয়ে আমি দিয়েছি এখানে এক নজরে বিখ্যাত উক্তি, গ্রন্থ, মতবাদ, এখানে সব দেওয়া আছে সুন্দর করে সাজানো। মূলত তারপরে অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত। এখন ধরো যিনি ভাইবা বোর্ডে আছেন তিনি হয়তো চতুর্থ বর্ষের ক্লাস নেন না, তখন তিনি যে বর্ষের ক্লাস নেন বেশি, সেই সাবজেক্ট থেকে তিনি প্রশ্ন করতে পছন্দ করেন। দেখা গেল প্রথম বর্ষে ছিল দর্শনের সমস্যাগুলি, তারপরে ছিল পার্শ্ব দর্শনের ইতিহাস, তারপরে নীতিবিদ্যা, এরপরে ছিল মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান থেকে তেমন প্রশ্ন করে না। দ্বিতীয় বর্ষে ছিল পার্শ্ব দর্শন, আধুনিক যুগ, মুসলিম দর্শন, তারপরে ভারতীয় দর্শন, যুক্তিবিদ্যা, তারপরে প্লেটো, এরিস্টটল, এগুলা। তারপরে এইভাবে তোমাকে তৃতীয় সিম্বলিক থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, নীতিবিদ্যা থেকে জিজ্ঞাসা করতে পারে। তো আমি এখানে অর্থাৎ চতুর্থ বর্ষ বাদে এগুলো খুব কিছু অল্প কিছু প্রশ্ন দিয়েছি মোটামুটি, যাতে এই যে যেমন হচ্ছে ভারতীয় দর্শন, এইরকম অল্প কিছু, যাতে তোমার পুরো বেসিকটাই হয়, তোমরা এগুলো রিডিং করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এই যে এটা হলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তোমাকে গেলেই জিজ্ঞাসা করবে যে চতুর্থ বর্ষে তুমি কয়টা সাবজেক্ট পড়েছো, সাবজেক্টগুলোর নাম কি। তারপর বলবে যে তুমি কোন সাবজেক্টে ভালো পরীক্ষা দিছো, তুমি বলতে পারো যে আমি সমকালীন পার্শ্ব দর্শন, এই সাবজেক্টে আমার ভালো পরীক্ষা হয়েছে। তখন এখান থেকে তোমার প্রশ্ন করা শুরু করবে, সমকালীন পার্শ্ব দর্শন কি, এটার বৈশিষ্ট্য কি, তারপর কয়েকজন দার্শনিকের নাম বলো। এই যে আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, প্রায় 30টা, এটাতে 30টা প্রশ্ন, 30টার মধ্যে কিন্তু লালগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলাই বেশি বেশি বুঝতে। তারপরে তুমি বলতে পারো মার্কসের দর্শন আমার ভালো পরীক্ষা হয়েছে, এটা থেকে খুব প্রশ্ন করে মার্কসের দর্শন থেকে। তারপর বাঙালি দর্শন থেকে প্রশ্ন করবে। তো মূলত আমি তোমাদের হয়তো বোঝাতে পেরেছি যে তোমাদের কি করতে হবে। তোমাদের যে 9টি কোশ্চিন আছে তোমাদের বাসায়, 9টা পরীক্ষা দিয়েছো 14 বর্ষে, এই কোশ্চিনগুলা থেকেই কিন্তু প্রশ্ন করবে তুমি যদি বেসিক না পারো। ঠিক আছে? যারা A+ পেতে চাও তারা আমার এই নোটটি পড়লে নিশ্চয়ই A+ হবে। এগুলো খুব ভালো করে পড়বে। আর আমি ভাইবার উপরে এটা শুধুমাত্র দেখালাম, এরপরে আমি কিছু ক্লাস নিব, আর আমি এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমার এই ফেসবুক পেজে পোস্ট করব, এখান থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারবে। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলেও আমি এই ক্লাসগুলো দিয়ে রাখবো। এই যে এটা ইউটিউব লার্নিং উইথ এরশাদ স্যার, এটা ইউটিউব চ্যানেল, এখানে থাকবে। তোমরা এখানে যদি আরও কিছু তোমাদের জানার দরকার থাকে, কারো কোনো কিউরি থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই নোটে কিছু টেকনিক অবলম্বন করেছি, যেমন এই যে দার্শনিকের নাম, এগুলো আমি ছক আকারে দিয়েছি যাতে খুব সহজে মনে রাখা যায়।
এই ছিল আজকের ক্লাস। তোমাদের জন্য শুভকামনা রইল। ভাইবা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা করার থাকে, তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভাইবার নোটটি যদি কেউ নিতে চাও, এটার দাম মাত্র 50 টাকা, আমার সাথে যোগাযোগ করুন।